সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা এমন একটা নীরব কিন্তু ভীষণ গভীর সংকট নিয়ে কথা বলবো, যা বাইরে থেকে চট করে বোঝা যায় না। একটু খেয়াল করলেই দেখবেন আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাচ্চারা এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠে যাচ্ছে ঠিকই, কিন্তু তাদের অনেকেই সাবলীলভাবে রিডিং পড়তে পারছে না। এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা এক ধরনের লুকানো মহামারী। আজকের এই আয়োজনে আমরা একদম সরাসরি ডেটা ঘেঁটে বের করার চেষ্টা করব আসলে কেন আমাদের শিশুরা পড়তে পারছে না, আর এর আসল সমাধানটাই বা কোথায়। তো চলুন গভীরে ঢোকা যাক। পুরো ব্যাপারটার একেবারে শেকড় পর্যন্ত পৌঁছাতে আমরা 5টি ধাপে এগোবো। প্রথমে প্রাথমিক রিডিং সংকট, এরপর এই সংগ্রামের সারির বৃত্তান্ত, তারপর 7টি লুকানো কারণ, পরিবর্তনের রূপরেখা এবং একদম শেষে এর চূড়ান্ত চাবিকাঠি। শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, প্রাথমিক রিডিং সংকট। কথায় আছে না, কোনো সমস্যায় কিন্তু রাতারাতি তৈরি হয় না। ছোট ছোট দুর্বলতাগুলো জমতে জমতেই একসময় শিক্ষার্থীরা পুরোপুরি রিডিং থেকে ছিটকে পড়ে। আর সত্যি বলতে কি, এটা কোনো একক শিক্ষার্থীর নিজের ব্যর্থতা নয়, এটা মূলত আমাদের পুরো শিক্ষা ব্যবস্থারই একটা কাঠামোগত দুর্বলতা। ওই যে ছোট ছোট না পারাগুলো, সেগুলোকে অবহেলা করে শুধু পরের ক্লাসে তুলে দিলে একসময় সেটা এমন পাহাড় সমান হয়ে দাঁড়ায় যে আর পার পাওয়া যায় না। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, সংগ্রামের সারির বৃত্তান্ত। এই যে শেখার গ্যাপ বা শূন্যস্থান, এটা অনেকটা পাহাড় থেকে গড়িয়ে পড়া স্নোবল বা তুষারগোলকের মতো কাজ করে। শুরুটা হয় খুব সামান্য কিছু দিয়ে, যেমন ধরুন বর্ণ চিনতে না পারা। ধরুন কোনো শিশু বাংলা ক বর্ণটাই ঠিকমতো চেনে না, তার কাছে কমল শব্দটা পড়া তো আক্ষরিক অর্থে অসম্ভব, তাই না? আর এই শব্দ পড়তে না পারার অক্ষমতাটাই একসময় বাক্য পড়তে না পারার দিকে নিয়ে যায়। এর চূড়ান্ত পরিণতি কি জানেন? পড়ার প্রতি একটা তীব্র ভয় আর চরম অনাগ্রহ। এই বারবার ব্যর্থ হওয়ার কারণে পড়াশোনার আনন্দের থাকে না, পরিণত হয় একটা ভীতিকর বোঝায়। আর ঠিক এখান থেকেই আমরা ঢুকছি আমাদের তৃতীয় পর্বে, 7টি লুকানো কারণ। সমস্যাটা আসলে একটা হিমশৈল বা আইসবার্গের মতো। আমরা শুধু চূড়াটা মানে শিশুদের না পারাটাই দেখি, কিন্তু পানির নিচে থাকা বিশাল কারণগুলো আমাদের অগোচরেই থেকে যায়। এর পিছনে মূলত 3টি স্তম্ভ কাজ করছে। প্রথমত পারিবারিক পরিবেশ, যেখানে মূল টার্গেট থাকে যে কোনো মূল্যে পাশ করা, কিন্তু বাড়িতে পড়ার কোনো সংস্কৃতি থাকে না। দ্বিতীয়ত আমাদের স্কুল ব্যবস্থা, যেখানে দুর্বল বেসিক নিয়ে শিশুদের পাশ করিয়ে দেওয়া হয়, শেখানোর পদ্ধতিতে একঘেয়েমি আছে এবং আধুনিক ডিজিটাল টুলের বেশ অভাব রয়েছে। আর তৃতীয়ত পারিপার্শ্বিক বা সিস্টেমিক পরিস্থিতি, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, লোডশেডিং বা মহামারীর কারণে স্কুলে দিনের পর দিন অনুপস্থিতি। বুঝতেই পারছেন, দায়ভারটা আসলে সবার ওপরেই বর্তায়। এখানকার সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো এই সরাসরি তুলনাটা। একটু খেয়াল করুন, গতানুগতিক পদ্ধতিতে শুধু এ বি সি মুখস্থ করানো হয়, যেটা দিয়ে আসলে রিডিং পড়া যায় না। অন্যদিকে আধুনিক ধ্বনিভিত্তিক বা ফনেক্স পদ্ধতিতে প্রথমে প্রতিটি বর্ণের লেটার সাউন্ড বা ধ্বনি শেখানো হয়, তারপর সেই ধ্বনিগুলো জোড়া লাগিয়ে শব্দ গঠন করা হয়। একদম সত্যি বলতে, বিজ্ঞানসম্মত উপায়ে রিডিং শেখার জন্য এই আধুনিক পদ্ধতির আসলে কোনো বিকল্প নেই। এবার আমরা কথা বলবো আমাদের চতুর্থ পর্ব নিয়ে, পরিবর্তনের রূপরেখা। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো দেখলাম, তাহলে সমাধান কি? এই হতাশজনক বৃত্ত থেকে বেরিয়ে আসার জন্য এবার আমাদের একটি পোক্ত ব্লুপ্রিন্ট বা রূপরেখা নিয়ে কথা বলার সময় এসেছে। প্রাথমিক সমাধান হিসেবে কিছু কাঠামোগত পরিবর্তন একেবারেই অপরিহার্য। প্রথম কথা হলো, রিডিংয়ের শক্ত ভিত্তি ছাড়া কোনোভাবেই বাচ্চাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা যাবে না। স্কুলে প্রতিদিন একটা নির্দিষ্ট রিডিং ক্লাস থাকতে হবে, আর সবচেয়ে বড় কথা, এর জন্য আলাদা নম্বর বরাদ্দ থাকতে হবে। কারণ যখনই আলাদা নম্বর থাকবে, তখনই বাবা মা, শিক্ষক থেকে শুরু করে সবাই বিষয়টাকে সিরিয়াসলি নেবেন। এর পাশাপাশি শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং রিডিংয়ের অগ্রগতি নিয়ে নিয়মিত অভিভাবকদের সাথে মিটিং করাটা ভীষণ জরুরি। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল ধাপে ধাপে এগোনো। যেমন ইংরেজির ক্ষেত্রে প্রথমে একটি লেটার, তারপর সেখান থেকে 2, 3 এবং 4 অক্ষরের শব্দের দিকে যেতে হবে। আর বাংলার ক্ষেত্রেও বিষয়টা একই, প্রথমে বর্ণ, তারপর যুক্ত বর্ণ, এরপর শব্দ, বাক্য এবং একদম শেষে গিয়ে অনুচ্ছেদ। এই ক্রমটা বা সিকোয়েন্সটা বজায় না রাখলে একটা শিশুর ফাউন্ডেশন কখনোই মজবুত হবে না।
কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি ক্লাসরুমে আনন্দময় শিক্ষার প্রয়োগ ঘটাতে হবে। যেসব শিশু রিডিংয়ে একটু পিছিয়ে আছে তাদের জন্য ছোট ছোট গ্রুপ করে বিশেষ রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে। আর হ্যাঁ, শিক্ষকরাই হলেন এই পুরো পরিবর্তনের মূল কারিগর। তাই শিক্ষকদের ফনেক্স এবং যোগ্যতা ভিত্তিক শিক্ষাদানের ওপর আরও নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমরা সবাই জানি শিশুরা খেলতে খেলতেই সবচেয়ে দ্রুত আর ভালোভাবে শেখে। ওই গতানুগতিক মুখস্থবিদ্যার একঘেয়েমি দূর করতে এই জয়ফুল টিচিং টুলস একেবারে ম্যাজিকের মতো কাজ করে। ফ্ল্যাশ কার্ড, ছবি দেখে পড়া, ছড়া, গল্প বলা বা মজার মজার রিডিং গেম ব্যবহার করে ক্লাসরুমের পরিবেশকে একটা দারুণ আনন্দময় অভিজ্ঞতায় পরিণত করা কিন্তু খুব সহজেই সম্ভব। এবং আমরা চলে এসেছি আমাদের পঞ্চম ও শেষ পর্বে, চূড়ান্ত চাবিকাঠি। এটা একেবারে ধ্রুব সত্য যে রিডিং হলো সব বিষয়ের মাস্টার কি বা মূল চাবিকাঠি। একটু গভীরভাবে ভেবে দেখুন, একটা শিশু যদি ঠিকমতো পড়তেই না পারে তাহলে সে বিজ্ঞানের একটা থিওরি, সমাজের একটা গল্প বা অঙ্কের একটা সমীকরণ কিভাবে বুঝবে? আজ যদি প্রাথমিক স্তরেই এই পড়ার ভিত্তিটা একদম পাথরের মতো শক্ত করা যায়, তবে নিশ্চিত থাকুন আমাদের আগামী প্রজন্ম হবে অনেক বেশি জ্ঞানী এবং আত্মবিশ্বাসী। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে আমাদের আজকের আলোচনার মূল দর্শনকে। শিশুকে শুধু পাশ করানো নয়, পড়তে শেখানোই হোক আমাদের প্রথম লক্ষ্য। প্রাথমিক বিদ্যালয়ের আসল উদ্দেশ্য কিন্তু শুধু একটা মার্কশিট ধরিয়ে দেওয়া নয়, বরং শিশুদের এমন একটা দক্ষতা তৈরি করে দেওয়া যা আজীবন তাদের পথ দেখাবে। শেষ করার আগে একটি জরুরি প্রশ্ন আপনাদের সবার জন্য রেখে যেতে চাই। আমাদের বর্তমান এই একাডেমিক সাফল্যের যে সংজ্ঞা, মানে শুধুই পাশ করা বা জিপিএ 5 পাওয়া, তা কি আসলে আমাদের পরবর্তী প্রজন্মকে সামনের দিকে এগোতে দিচ্ছে নাকি উল্টো পেছন দিকে টেনে ধরছে? সময় এসেছে আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য নিয়ে একেবারে নতুন করে ভাবার। শুধু কোনো মতে ক্লাস পার হওয়া নয়, বরং সত্যিকার অর্থে পড়তে শেখাটাই হোক আমাদের সাফল্যের নতুন মাপকাঠি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই বিশ্লেষণটি পুরো বিষয়টিকে নতুন একটি দৃষ্টিকোণ থেকে ভাবতে সাহায্য করবে।